আসসালামু আলাইকুম। আগামীকালকে বাংলাদেশে মূলত কোরবানির ঈদ। আর আরব কান্ট্রিগুলোতে বেশিরভাগ আজকে আজকে ঈদ ঈদুল আজহা উদযাপন চলতেছে। তো আমি এবারের ঈদুল আজহা আসলে মূলত বাড়িতে যাওয়ার প্ল্যান ছিল, বাট যাওয়া হবে না মূলত। তো বাসায় একাই আছি, তো ভাবলাম এই মুহূর্তে কিছু বিষয়ে রেকর্ডেড করে রাখি। আমি হয়তো এই বিষয়গুলো ইন ফিউচারে অনলাইনে যাবে কিনা জানি না। আমি হয়তো পার্সোনাল প্রাইভেট রাখার চেষ্টা করব বিষয়গুলো। আগামীকালকে ঈদ, কুরবানির ঈদ। তো আজকে মূলত রেকর্ডটা করার উদ্দেশ্য হচ্ছে বর্তমান পরিস্থিতি নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড যে ঘটনাগুলো ঘটছে প্রতিনিয়ত, তার কিছু রেকর্ড রাখা। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আসলে মূলত আমি ইনস্টা স্ক্রল করতেছিলাম। তো প্রায়শই আর কি আমার ফিডে যে বিষয়গুলো ফিলিস্তিন রিলেটেড, ওয়ার রিলেটেড নিউজ আপডেট, এই বিষয়গুলো আমার কাছে আসে। সব থেকে বেশিরভাগ এই জিনিসগুলো আমার কাছে আসে। মূলত আমি এসব নিয়ে একটু ঘাটাঘাটি করার চেষ্টা করি, আপডেট নেওয়ার চেষ্টা করি। তো কয়েকটা ফুটেজ আসছে আমার কাছে, মানে আমি ফুটেজগুলো আমি কখনো রক্ত বা এই টাইপের ব্লাডশেড এসব আমি দেখতে পারি না। আমার সিকনেস আছে এই জায়গাতে। তো আমার মানসিকভাবে খুবই খারাপ লাগতেছিল। তো পরে আমি মোটামুটি স্কিপ করে পরবর্তী নিউজগুলো দেখলাম। কিছু গুরুত্বপূর্ণ বিষয় আর কি আমি ভাবলাম। কালকে গাজা ঈদ, আজকেও সেখানে বড় বড়তম হামলা চলছে। বাচ্চাদের ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ এতটাই বিভৎস যে দেখার মতো না। কি বলবো এই বিষয়গুলো নিয়ে? কিছুই বলার নেই। ইসরায়েল মূলত এই জায়গাতে ফিলিস্তিনের প্রত্যেকটা সিঙ্গেল পার্সন ওরা টার্গেট করে আস্তে 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 করে ওরা মারবে, শেষ করে দেবে পুরো ফিলিস্তিন, পুরো গাজার মানুষকে শেষ করে দেবে। ওদের টার্গেট এইটা। ও জায়গায় জনশূন্য পরিস্থিতি করবে, তারপরে ওরা নতুন করে সে জায়গায় বসতি করবে, ওদের মানুষজন সেই জায়গায় আইসা নতুন করে বসবাস সৃষ্টি করবে। আর আমার মুসলিম ভাই ফিলিস্তিনিয়ান প্রত্যেকটা মানুষ ওদের হাতে মারা যাবে। ছোট ছোট বাচ্চারা যারা আর কি ওখানে আছে আর কি, আসলে এগুলো দেখার মতো কেউই নাই। এগুলো দেখার মতো যাও অনেকেই আছে, ঠিক আছে, বাট লাভ কি? কি লাভ? আমরা কি বা করতে পারতেছি? কিছুই করতে পারতেছি না। বলতেছি, মুখে বলতেছি, খাবার পাঠাইতেছি, তারা আটকাই দিতেছে, তারপরে প্রতিনিয়ত আওয়াজ তুলতেছি। কতক্ষণ মানুষ আপনার জন্য আওয়াজ তুলবে? বা কতক্ষণ মানুষ বলার পর্যন্ত সীমাবদ্ধ। কতক্ষণ সে কতক্ষণ বলবে? প্রতিনিয়ত আজকে একটা বিষয় তার আসবে, কালকে একটা আসবে, পরশুদিন আরেকটা আসবে। এই আপনি ধরেন যে রাশিয়া ইউক্রেন
যুদ্ধ চলতেছে, তারপরে প্যালেস্তাইন, ইসরায়েল, এদিকে ইসরায়েল, ইউএসএ, ইরান, ইস্যুর শেষ নেই, পৃথিবীতে ইস্যুর শেষ নেই। তো এই ছোট বড় ইস্যুর মাঝখান থেকে দেখা গেছে যে আসলে ফিলিস্তিনের অবস্থা খুবই খারাপ। ওদের মূলত টার্গেট একটাই, ফিলিস্তিনের প্রত্যেকটা মানুষ ওরা হইল গিয়া একদম ছিন্ন বিচ্ছিন্ন করে মারবে। ওরা খুব অস্বাভাবিকভাবে মারবে। মানে ওদেরকে আসলে মূলত আমি আমি মানুষ হিসাবে ডিসাইড করি না। একটা মানুষ, সে অন্য ধর্ম, জাতি বা গোত্রের হোক না কেন, একটা মানুষকে কিভাবে এতটা নৃশংসভাবে ছিন্ন বিচ্ছিন্ন কইরা মারতে পারে। প্রতিনিয়ত একটা রিপিট করতেছে 1 বছর, 2 বছর, 3 বছর মারতেই আছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপর বম ফালাইতেছে, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলাইতেছে দেহ। কি বলবো আমি, মানে এগুলো দেখতে দেখতে আমি যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত আমি এগুলো দেখতে দেখতে মানে আমার মানসিক অবস্থা ততটা ভালো নাই। আমি চেষ্টা করি নিজের অনলাইন থেকে আর কি, যে যতটা পারি দূরে রাখার। বাট আমি নিউজগুলো নেওয়ার জন্য যতটুকু সম্ভব আর কি অনলাইনে থাকা হয় আমার, নিউজের জন্য। বাট কতক্ষণ ভাই, এগুলো মানুষ দেখার মতো না আর সহ্য করার মতো না। এই যে আপনি যে বলেন না যে আন্তর্জাতিক মিডিয়া, সুশীল সমাজ, জাতিসংঘ, মানবাধিকার কমিশন, আসলে ভাই দুনিয়া থেকে এগুলো কিছু না, বুলশিট, সবগুলো হলো বুলশিট। এবং এগুলা মূলত সবসময় তারা হলো গিয়া শক্তির দাস। আপনার শক্তি আছে, আপনার দাসত্ব করবে, স্বাভাবিক। আর দুনিয়াতে বর্তমান পৃথিবীতে রুলস, নিয়ম, আইন, ল বলেন, যাই বলেন, এইটা কিচ্ছু না ভাই, কিছুই না। এগুলো শুধু হইল গিয়া কার জন্য জানেন? এগুলো শুধু হইল গিয়া যারা দুর্বল তাদের জন্য। আইন শুধুমাত্র তাদের ক্ষেত্রেই কার্যকর যারা দুর্বল। আইন, তাহলে এটাকে আপনি কিভাবে বলবেন আইন? এটা তো সবার জন্য না। এটা শুধু হইল গিয়ে দুর্বলদের জন্য, দুর্বলদের দমন পীড়নের জন্য, দুর্বলদের দাবাই রাখার জন্য আইন শুধু তৈরি হয়েছে এই জন্য। এর এর বাইরে আর কোনো আমি কারণ বা রিজন দেখি না আইন তৈরি হওয়ার। যেটা হলো গিয়ে আপনার যারা অসহায় আছে বা দুর্বল আছে তাদের কোনো কাজে আসছে আইন, আইন কোনো কাজে আসে নাই। এটা শুধু আসছে হলো গিয়ে কাদের, ওই যে যাদের শক্তি আছে, তাদের টাকা আছে, যারা গরিবের প্রতি অন্যায় অবিচার করে, তাদের সেফটি দিছে আইন। বাট কোনো সময় নিরীহ মানুষের কাজে আসে নাই, কোনো সময় না। বাংলাদেশের হাজারো এরকম ইস্যু বা আছে, এগুলো বাদই দিলাম। কি আর বাংলাদেশের কথা আর কি বলতাম। তো কালকে হয়তো গাজা ঈদ, অনিশ্চিত সব কিছুই। দেখা গেছে ছোট ছোট বাচ্চারা রিফিউজি ক্যাম্পে আছে, সেখানে হঠাৎ করে বম ফেলাই দিতেছে। একটা বিষয় আপনি খেয়াল করেন, যুদ্ধ শুরুর পর থেকে, হামাসের আক্রমণের পর থেকে, যে আপনি যে বললেন, হামাসের আক্রমণের পর থেকে যে বিষয়গুলো চলতেছে, চলমান প্রক্রিয়া আছে, ওরা প্রাথমিক পর্যায়ে হিউজ পরিমাণে আক্রমণ বাড়াইতে তারপরে ওরা আস্তে আস্তে পুরো নর্দার্ন গাজার ফিলিস্তিনের যে অংশগুলো, সেগুলো পুরো শেষ করে দেয়, মাটিতে মিশিয়ে দিছে। সাপোজ আপনি যদি চিন্তা করেন যে ঢাকা শহরের এত মানে এত এত বাড়ি, এত এত বিল্ডিং, এইরকম একটা পরিস্থিতি চিন্তা করেন যে ঢাকা শহরের এখন বর্তমান পরিস্থিতি, যে সবগুলো বাড়িঘর সব কিছু মাটিতে মিশিয়ে ফেলেছে, সব কিছু বম্বিং করে, এভরি সিঙ্গল বিল্ডিং, এভরি সিঙ্গল হসপিটাল, এভরি সিঙ্গল স্কুল, কোনো কিছুই তারা বাদ রাখে নাই, কোনো কিছুই তারা তোয়াক্কা করে নাই। কোনো যারা রিপোর্টার আছে ওই জায়গাতে, বা ডক্টর আছে, নার্স আছে, মানে কোনো কিছুর তোয়াক্কা করে নাই, কোনো কিছুরই না। তারা বম ফালাইছে, তাদেরকে মারছে, নির্মমভাবে মারতেছে বর্তমানে। কি বলবেন আপনি? কতক্ষণ আপনি ইরান নিয়ে কথা বলবেন, আপনি সুদান নিয়ে কথা বলবেন, আপনি লেবানন নিয়ে কথা বলবেন, না আপনি ফিলিস্তিন নিয়ে কথা বলবেন? কি কাজ কি হইতেছে? রেজাল্ট কি আসতেছে? কিছুই আসতেছে না। ঠিক আছে, তো আমার আরেকটা বিষয় আমি এই জায়গায়
উল্লেখ করতে চাই। আসলে আমার এই মতামতটা আসলে হয়তো অনেকের মুসলিম স্কলার যারা আছেন তাদের বিপরীতে যাবে। বাট আসলে আমার কাছে এইটাই মনে হয় যে আসলে এটা এটা হয়তো হামাস এখানে ভুল করছে, একটা কিছু মিস্টেক করছে। কেন মিস্টেক করছে? তো এই ৭ অক্টোবরের হামলার পরে আসলে মূলত অনেকেই, যেমন আমার খুবই পছন্দের একজন হুজুর আবু তাহা আদনান, উনি কিছু একজন ইমাম বা স্কলার যাই হোক একজন এটার স্টেটমেন্ট দিছিল যে আসলে হামাসের আক্রমণ করাটা এই মুহূর্তে উচিত হয় নাই, বা হামাস যে আক্রমণ করছে এটা তাদের ঠিক হয় নাই। তো এটার বিপরীতে আবু তাহা আদনান হুজুর অনেক কিছু বলছিল। তো আমি ওই সময় আসলে ওই আবু তাহা আদনান হুজুরের কথার সাথে একমত ছিলাম। আর আমারও তখনও আর কি যে কেমন যেন ইয়া হইতো যে আসলে উচিত হয় না। বাট তার কথার পরে আমার কাছে মনে হয়েছে যে যে ইমানি দুর্বলতা থাকলে এরকম মনে হয়। বুঝলাম, ওকে। আসলে আমার ইমানি দুর্বলতা আছে, আমি মানি, কিন্তু আমি আসলে এটা মানতে পারতেছি না যে আসলে হামাস যে ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করছে, এই যুদ্ধ বা সংঘাত তো আজকের একদিনের না, একদিন ধরে চলতেছে না। এটা ১৯৪৭-এর পর থেকে, তাদেরকে আশ্রয় দেওয়ার পর থেকে আস্তে 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 করে আজকে পর্যন্ত প্রতিনিয়ত এটা চলতেছে। প্রতিনিয়ত ফিলিস্তিনের উপরে অত্যাচার চলতেছে, একদিক থেকে না, হাজারো দিক থেকে অত্যাচার চলতেছে। তো এটা ওদের টার্গেট ছিল। আপনি যখন প্রতিনিয়ত একটা ঘটনা ঘটাবেন আর কি, ঠিক আছে, আপনি যখন একটা বিষয়কে অভ্যস্ত করবেন, ঠিক আছে, যে আজকে এই জায়গায় একটা আপনি মানুষ মারলেন, আজকে এই বাড়ির মানুষগুলারে মারলেন, কালকে ওই বাড়ির মারলেন, যখন আপনি ওইটা একই সাথে করবেন, সব কাজগুলো দেখা গেছে আপনি একসাথে ধরেন ১০টা বা ২০টা বাড়িতে আপনি বোমা মেরে দিলেন, ওইটা একটা মানে হেডলাইন হবে, সবাই আর কি হেডেক নিয়ে ওইটা নিয়ে চিন্তা করবে, নিয়ে কথা বলবে, ওইটা ই করবে। কিন্তু ইসরায়েল কী করছে? ইসরায়েল আস্তে 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 পর্যায়ক্রমে একটু 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 করে সময় নিয়ে তারপরে আর কি যে এই জিনিসগুলো করছে, যার কারণে খুব কম মানুষই যারা আর কি আন্তর্জাতিক নিউজ বা আন্তর্জাতিক বিষয় নিয়ে ঘাটে, খুব কম মানুষই আর কি যে এটা নিয়ে কথা বলছে। বাট এটার কোনো ইম্প্যাক্ট আসে নাই, মাঠ পর্যায়ে কোনো ইম্প্যাক্ট আসে নাই, কোনো সমাধান আসে নাই ফিলিস্তিনের জন্য। মানে এটা চলতেই রয়েছে। যাই হোক, পরবর্তীতে এই যে দ্য লাস্ট টাইম হামাস, এটার প্রতিক্রিয়া সব কিছুর আর কি যে ইসের কারণে তাদের হাতে একটা সুযোগ আসছে, তারা আক্রমণ করছে। কিন্তু হামাসের কি আসলে একটাবার চিন্তা করা উচিত ছিল না আসলে যে আমি যদি এখন আক্রমণ করি, এখানে ইসরায়েল একটা সুযোগ নেবে এই আক্রমণটার? এই চিন্তাটা কি আসলে হামাসের মাথায় একবারও আসে নাই? নাকি আসছিল, বাট তারা তারা তাদের প্রস্তুতি নিয়ে পর্যাপ্ত স্যাটিসফাই ছিল, এই জন্য তারা আক্রমণ করছে? কিন্তু আমার তো মনে হয় না যে আসলে তাদের প্রস্তুতি পর্যাপ্ত ছিল। আমার আসলে এটা এইখানে দ্বিমত আছে যে হামাস আসলে আহ, আক্রমণ করছে, ওকে, আক্রমণ করছে, আক্রমণ করার প্রতিক্রিয়া যে আসবে, বা ইসরায়েল যে এটা একটা প্রতিক্রিয়া করবে, এটা তো হামাসের অবশ্যই জানা। হামাসের এত ইন্টেলিজেন্স বা ইয়ে আছে, যারাই আছে, তো তাদের তো এটা জানার কথা ছিল, যে বা জানে তারা যে আসলে এটার প্রতিক্রিয়া আসবে। প্রতিক্রিয়া আসলে যে সেটা প্রতিরোধ করার ক্ষমতা আমার আছে কিনা, এটা হামাসের জানার কথা ছিল না? নাকি হামাস এই জায়গায় তার প্ল্যান বা স্ট্র্যাটেজির কোনো একটা ভুল ছিল, যে আসলে আমি আহ, আমি যে অ্যাটাকটা করতেছি তার প্রতিক্রিয়া যেটা যেটা ইসরায়েল এখানে অ্যাটাক করতে আসবে, সেটা আমি করতে ডিফেন্ড করতে পারবো কিনা, সেটার পর্যাপ্ত ক্যাপাবিলিটি আমার আছে কিনা, সেখানে হিসাবে হামাসের ভুল ছিল। হামাস যথেষ্ট যথেষ্ট পরিমাণে করছে, প্রতিরোধ করছে, যথেষ্ট করছে, বাট বাইরে থেকে ওরকম কোনো সাপোর্ট পাইনি আমি সাপোর্ট দিতে পারিনি, বা আমি যেই বলি না কেন, আমরা সাপোর্ট করতে পারিনি তাদেরকে। তারা একটা শুরুয়াত করছিল, কিন্তু তাদের তো এটা চিন্তা করা উচিত ছিল যে জায়গায় ৪৭-এর পরের থেকে যে এই ঘটনাগুলো ঘটতেছে, তারপরের থেকে তারা বাইরে থেকে সাপোর্ট পায় নাই, মুসলিম কান্ট্রিগুলো তাদেরকে সাপোর্ট দেয় নাই, যে তারা কিভাবে চিন্তা করে যে আসলে এই যে অ্যালাইসগুলো আছে, তারা যে তাদেরকে সরাসরি সাপোর্ট দিবে। তাদের তো এটা হিসাব করা উচিত ছিল, তাই না? ওকে, মানলাম আমি। তাদের ওই একটাকে ইসরায়েল কি করলো, আমার কাছে এই জায়গায় আমার কনফিউশন, আমার
আমার চিন্তা বা আমি আসলে আমি হয়তো এইটুক প্রমাণ করতে পারতাম যে আসলে আমার নিজের চিন্তা বা আমার মস্তিষ্কে যে চিন্তাটা আসতেছে এটা আসলে ভুল। আমি নিজে এটা ভুল প্রমাণ করতে পারলে আমি স্যাটিসফাই হইতাম। কিন্তু আমার তারপরও এটা মনে হইতেছে যে না, হামাস এখানে মিস্টেক করছে। ৭ অক্টোবর তাদের হামলা করা উচিত হয় নাই, এবং তাদের উচিত এইটা ছিল যে আসলে তারা তারা আরও অপেক্ষা করতো। তারা এর থেকে বেটার সুযোগ তারা পাইতো। এর থেকে বেটার সুযোগ আক্রমণের জন্য তারা পরবর্তীতে পাইতো, বা এটা তাদের সুযোগ ছিল পরবর্তীতে আক্রমণের। বেটার সুযোগ ছিল তাদের। কীরকম বেটার সুযোগ ছিল? এই যে সাপোজ এখন ইরানের সাথে যে ইসরায়েলের যে যুদ্ধ লাগছে, ঠিক আছে, হামাস আমার মনে হয় না আসলে প্রথম টার্গেট হয়তো ইসরায়েলের এটাই ছিল যে ফিলিস্তিনকে একদম শেষ করে দেওয়া, তারপরে ইরানকে টার্গেট করা, এটাই হয়তো ছিল হইলো ইসরায়েলের টার্গেট। কিন্তু যদি হামাস, আপনি একটু চিন্তা করেন, যদি হামাস ওই দিন অ্যাটাক না করতো, 7 তারিখে হামাস অ্যাটাক না করলে, যদি আজকে ইরানের সাথে আমেরিকা, ইরান, ইসরায়েল যে ওয়ারটা চলতেছিল, তো এই টাইমটা যদি ওরা ব্যবহার করতো, এই টাইমটা ওদের প্রতিক্রিয়াটা দেখাইতো, ওদের যতটুকু করা যেত, এই টাইমটা যদি ওরা করতো, তো ওইটার ফলাফল তখনকার থেকে এখন একটু হইলেও আমার মনে হয় যে ভালো হইতো। আর তার প্রতিক্রিয়া যদি ইসরায়েল যে ইয়া করতো আর কি, ক্ষতিটা করতো, আমার মনে হয় না এত বেশি ক্ষতি করতে পারতো ফিলিস্তিনের। এখন যদি ইরানের এই একই যুদ্ধের সাথে যদি হামাসও অ্যাড হইতো, সেক্ষেত্রে দেখা গেছে হিজবুল্লাহ, তারপরে ওইদিকে যে হুতিরা আছে, তারাও অবশ্য তাদেরকে সাপোর্ট দিত। কিন্তু এই যে ফিলিস্তিনের যে বড় যে ক্ষতি, এতগুলো মানুষ যে মারা গেল, এতগুলো মানুষ যে, মানে এতগুলো বাচ্চারা যে মারা গেল, এতগুলো ডক্টর, এতগুলো রিপোর্টার, মানে যাই হোক, মানুষ তো এতগুলো মানুষ যে মারা গেল, এতটা মানুষ তারা আস্তে করে শেষ করতে পারতো না। তারা তো সময় নিয়ে মারছে, তারা তো আস্তে করে গ্রাউন্ড অপারেশন চালাইছে। এই জায়গায় আজকে 10 জন, কালকে 10 জন, এরকম করে আস্তে সময় নিয়ে তারপরে তারা মারছে। কুকুর দিয়ে মারছে, তারপরে ড্রোন দিয়ে মারছে। মানে মারার যতটা খারাপ হয়ে আছে, যতটা বিভৎস হয়ে আছে, তারা ওইভাবে মারছে আমার ভাইদের। আমি আসলে এটা মানতে পারতেছি না। আমি 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 আসলে এই জিনিসগুলা অনেকবার আমি চিন্তা করছি নিজে। আসলে এগুলো কারোর সাথে আলোচনা করা বা বলার মতো নাই। আমি এই জন্য নিজে হয়তো ক্যামেরায় রেকর্ড করতেছি বিষয়গুলো। তো এগুলো আমি চাই যে আসলে আমি ভুল প্রমাণিত হই, যে আসলে তারা ঠিক করছে। আমার হয়তো ইমানি দুর্বলতা আছে, আমি এই জন্য এই বিষয়গুলো এতটা এইভাবে চিন্তা করি। কিন্তু আমি তারপরও এটা মানতে পারতেছি না যে হামাস কেন, তারা পর্যাপ্ত পরিমাণে তাদের ক্যাপাবিলিটির কথা চিন্তা না করে, যে আসলে ইসরায়েলকে প্রতিরোধ করার জন্য তাদের পর্যাপ্ত সাপোর্ট এর কথা চিন্তা না করে কেন তারা আক্রমণ করলো, আমার এটাই প্রশ্ন। তো বর্তমানে আসি লেবাননে। তো লেবাননে গতকালকে ইরানে আবার আমেরিকা হামলা করছে। এতদিন সিজফায়ার গেম খেলা, গতকালকে আবার হামলা করছে। ইসরায়েল আবার হামলা করছে লেবাননে, মানে হিউজ পরিমাণে হামলা করছে। ওইদিকে রাশিয়া ইউক্রেনের উপরে ড্রোন হামলা চালাইছে, মোটামুটি এ যাবৎকালের সব থেকে বড় অ্যাটাক চালাইছে ইউক্রেনে। খুব সম্ভাবনা আছে, দেখা গেছে যে চায়নাও হয়তো তাইওয়ানের উপর একটা তোড়ঝাড় শুরু করে দিতে পারে খুব অল্প সময়ের মধ্যেই। তো আমরা আসলে একটা জিনিস খেয়াল করি, আমরা আগে হয়তো ভাবতাম হয়তো যুদ্ধ এইরকম, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেরকম হয়েছে ওই রকম হয়তো সব দেশ মিল্লা একে অপরের সাথে এইভাবে আবার একটা হয়তো থার্ড ওয়ার্ল্ডের দিকে যাবে পৃথিবী। তো আমার কাছে মনে হয় যে আসলে এই যে থার্ড ওয়ার্ল্ড ওয়ারের যে সিস্টেমটা, এটা বর্তমানে চলমান। কীরকম চলমান? আপনি যদি চিন্তা করেন যে একসময় ব্রিটিশরা কী করতো, ইউরোপিয়ানরা আমাদের এই যে একদম অজপাড়া যে দেশগুলো আছে, যেমন এই যে ভারত উপমহাদেশ, তারপরে এদিকে আরও যে দেশগুলো আছে, ওরা এদিকে আসা এগুলারে আর কি ওদের কলোনি বানাইতো
ছোটো ছোটো দেশগুলোরে, যেগুলো দুর্বল দেশ আছে ওরা আইসা ওইখানে দেখা গেছে ওই 1,000 2,000 3,000 মাইল দূরের থেকে আইসা তারপরে এখানে পাড়ি জমাই এখানে আইসা ওরা রাজ করত। ওদের কী ছিল, ওদের মোটামুটি শিক্ষা ছিল, ঠিক আছে, ওরা ইংরেজি জানতো বা মোটামুটি ওদের জ্ঞান ছিল আর কি। তো এই 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 ছোটো কান্ট্রি বা এই যে লোকাল যে দেশগুলো ছিল, মহাদেশগুলো ছিল, এইগুলোতে যে মানুষগুলো ছিল এরা খুবই মানে সচেতনতা নাই বললেই চলে। আপনি যদি এই 2026 সালে যদি কথা চিন্তা করেন যে ভারতে আসলে এখনও যে মানে যে পরিমাণে মানে অন্ধ জ্ঞানহীন মানুষ বসবাস করে, তাহলে আপনি যদি 100 বছর বা 200 বছর পিছনের কথা চিন্তা করেন যে আসলে তখনকার সময় কী পরিমাণে মানুষ, এই অঞ্চলের মানুষ কতটা মূর্খ বা জ্ঞানহীন ছিল বা অন্ধ ছিল, তাদের তাদের কথা একবার চিন্তা করে দেখেন যে আসলে বর্তমান 2026 সালে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আইসাও মানুষ যে এখনও বর্তমানে ইন্ডিয়া বা বাংলাদেশ বলেন বা মালয়েশিয়া বলেন, নেপাল বলেন, যে এখানেও বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ইন্ডিয়াতেই আর কি মানে এরা মানে একটা গাছ পূজা করতেছে, একটা ইয়ে করতেছে বা যাই করতেছে, মানে এখানে আপনি অবাক করা জিনিস সব দেখতে পাইবেন যেগুলো আপনার সাধারণ মস্তিষ্কে আসলে ধরবে না। তো এই 200 বছর আগে আসলে এদিকের পরিস্থিতিটা কেমন ছিল, তো এরা তো আইসা তো এগুলো দখল করে বাই করছে। আর বর্তমানে যদি আপনি চিন্তা করেন যে আসলে ইউএসএ, রাশিয়া, চায়না, তো এরা নিজেরা এক একটা বলয় তৈরি করতেছে, এক একটা নিজস্ব বলয় অ্যালায়েন্স তৈরি করতেছে, ঠিক আছে, তো অ্যালায়েন্স তৈরি করতেছে আর নিজেরা অন্য অন্য জায়গাতে আর কি যে নিজের দেশের ইউএসএ তো সরাসরি তো সে কোনো যুদ্ধ চড়ায় না বা নিজের দেশে তো সরি সরাসরি সে কোনো মানে তার দেশে যুদ্ধ চড়ায় না, সে সব যুদ্ধই করে দেখা গেছে যে অন্যান্য দেশে, এই যে লিবিয়া থেকে শুরু করে আপনি ইরাক, তারপরে লেবানন বা ইসলামিক যে কান্ট্রিগুলো আছে, তারপরে আপনার আফ্রিকার যে অঞ্চলগুলো আছে, এই দেশগুলোর পুরো শেষ করে দিছে ভাই। এই দেশগুলোরে লিটারালি শেষ করে দিছে আমেরিকা পুরা। তারা গণতন্ত্রের দোহাই দেখাইয়া, গণতন্ত্রের লোভ দেখাইয়া, মানে তাদের এইটা দিব ওইটা দিবে, মানে এটা দেখে পুরা দেশগুলার এই পুরো সিস্টেমটারই একদম শেষ করে দিছে। যাই হোক, এই হলো কি তাদের চিন্তা ভাবনা, মানে এদের টার্গেট বা এদের পলিসি হইল কি আপনি শক্তিশালী আছেন, আপনি কিভাবে অন্যের উপরে আপনি শোষণ চালাইতে পারেন, এই সেই ব্রিটিশদের মতন সেম রুলস সেম নিয়ম, যে আপনি তাদের মতো মানে আপনি দেখাইতেছেন হ্যাঁ আপনার মতো শান্তিদূত আর কেউ নাই পৃথিবীতে, আপনি একমাত্র শান্তির প্রতীক, শান্তি বলতে আর কেউ নেই, শান্তিতে রাখার মতো একমাত্র আপনি আছেন, তো আর কেউ নেই এই জায়গায়। এই জিনিসগুলো আপনি দেখাইয়া এই যে এই মানুষগুলোর প্রতি যে আপনি অন্যায় অবিচার করতেছেন, জুলুম করতেছেন, মানে ধারণার বাইরে। আসলে বর্তমান পৃথিবীতে আসলে আমরা যে জিনিসগুলো, আমরা যে নিউজগুলো দেখি, ঠিক আছে, প্রত্যেকটা নিউজ, এভরি সিঙ্গল নিউজের পিছনে দেখা গেছে যে একটা মূল ঘটনা, যে মূল বিষয়বস্তু আসলে থাকে বা ইন্টেনশন থাকে, ওটা থাকে অন্য একটা। আসলে আমরা একটা নিয়ে মত্ত থাকি, ওইটার পিছনে আসলে ওইটা ঘটানোর বা ওইটা ঘটার পিছনে যে কারণটা মূল থাকে, ওইটা আমাদের আড়ালে থেকে গেছে, আমরা ওইটা কখনো খুঁজে বের করতে পারি না। আপনারা যদি আমি সাপোজ একটা বিষয় আর কি যে বলি, বাংলাদেশের একটা বিষয় উদাহরণ নিয়ে বলি যে 5ই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারের সময় আর কি আসিয়া ধর্ষণ নিয়ে যে একটা তোড়জোড় সৃষ্টি হয়েছিল বাংলাদেশে, ঠিক আছে, এই যে সার্জিস আলম যারা আছেন তারা হেলিকপ্টারে করে আসিয়ার বাড়িতে গেছিলেন, কই বিচার হয়েছে? এখন পর্যন্ত বিচার হয় নাই। আমরা তখন আশা করছিলাম বাঙালি আসলে যে না, মনে হয় এই যে এত কিছু সারা বাংলাদেশ যাই না গেছে, এই সেই হ্যাং কত কিছু হয়ে যাবে, হয় নাই, কিচ্ছু হয় নাই ভাই। ওই দিন যদি আসিয়ার বিচার হইতো, এই যে ওপেনলি বিচার হইতো, একদম সবার সামনে বিচার হইতো, আজকে এই যে রামিসার ঘটনা ঘটতো না। আমি গ্যারান্টি দিলাম আজকে এই রামিসার ঘটনা ঘটতো না যদি ওই দিনকে আসিয়ার বিচার হইতো। ওই দিনকার আসিয়ার বিচার হয় নাই বিধায় হইল আজকে রামিসার ঘটনা ঘটছে। এটার জন্য দায়ী কারা? এটার জন্য দায়ী এই সিস্টেমে যারা আছে, যে মানুষজনগুলো আছে, এই তারাই দায়ী। আরবান এলিট শ্রেণীর যারা টকশো টকশো খোদক আছেন আর কি আরবান এলিট,
আমাদের হাদি ভাই বলে গেছিলেন একবার যে এরা আরবান এলিট, এরা রবীন্দ্রসঙ্গীত শুনে বসুন্ধরায়, তারপরে যমুনায় যে এরা মিটিং করে, মূলত এরা ভারতের দালালি করে। এইসব হইল গিয়ে এই ন্যারেটিভ উৎপাদনকারী এইসব মানুষগুলো হইল গিয়ে এই জন্য দায়ী, এই সিস্টেমের জন্য দায়ী। এই সিস্টেম এই 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 খোকলা সিস্টেম বাঁচাই রাখার দায়ী হইল গিয়ে এই ভারতের এই দালাল। কারণ তারা জানে এই সিস্টেম যতদিন বাঁচবে ততদিন তাদের পেটে খাওয়ান আছে, এরপরে আর কিছু তাদের খাওয়ান নেই। এই সিস্টেম যতদিন আছে তারা হইল গিয়ে আপনাদেরকে গোলাম বানিয়ে রাখতে পারবে, এই সিস্টেম যতদিন আছে। তো যাই হোক, এই হইল মূল বিষয় যে আসলে একটা ঘটনার পিছনে যে ঘটনাগুলো থাকে, তো আসলে আমরা ওইটা কখনো আর কি যে বুঝতে পারি না, আমরা কখনো ওইটা চিন্তা করি না। আমরা আসলে যেটা দেখি, আমাদেরকে যেটা দেখানো হয় আমরা ওইটাই দেখি। তো আমেরিকা সবসময় এটাই করছে যে আসলে আমরা শান্তি চাই, আমরা আফগানিস্তানে শান্তি চাই, আমরা লেবাননে শান্তি চাই। কী করছে গাদ্দাফি কি স্বৈরশাসক গাদ্দাফি তার নাগরিকের বিদ্যুৎ বিল ফ্রি করছে, তারপরে আপনার লেখাপড়ার খরচ ফ্রি করছে, বাসা ভাড়া ছিল না, বা সব কিছুই মোটামুটি অনেক যেসব সুবিধা ছিল, যেটা মোটামুটি ভালো একটা দেশের উন্নত ইউরোপের কান্ট্রিতেগুলো তো ওরকম সুযোগ সুবিধা নাই বললেই চলে। সো সেই দেশটার আপনি ধ্বংস করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন, পুরোপুরি শেষ করে দিয়েছেন আপনার ঢুকে সে জায়গায়। আজকে আপনি লিবিয়ার অবস্থা দেখেন, গাদ্দাফির দেশের অবস্থা দেখেন, কী অবস্থা করছে ইরাক। এই যে সাদ্দাম হোসেনের ইরাকের কথা, ইরাকের এত সম্পদ, এত তৈল, এত করে কী করছেন? ইরাক শেষ করে দিয়েছেন, পুরাই শেষ করে দিয়েছেন। যেই জায়গায় আপনারা গেছেন সেই জায়গাটারে আপনারা শেষ করে তারপরে ছাড়ছেন। মানে কোনো একটা দেশ নাই, বা কোনো একটা নেই যে জায়গায় আপনি করবেন। আর জাতিসংঘ তো একটা খেলনার পুতুল, এরা তো হলো একটা মাধ্যম যেটার মাধ্যমে আর কি তারা হলো গিয়ে প্রবেশ করে, যেই জিনিসটার মাধ্যমে তারা কোনো কারো প্রতি আর কি অন্যায় বা অবিচার শুরু করার যে মিশনটা থাকে, তো এটা শুরুটা করে হলো জাতিসংঘর মাধ্যমে, IMF-এর মাধ্যমে, বিভিন্ন তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো আছে। তো ওই যে একটা কথা আছে না যে আসলে ফ্রিতে কারো দেওয়া কোনো কিছু না নেওয়াই ভালো। তো ফ্রিতে কোনো কিছু দেয় মানে আপনি মনে করতেছেন যে আমার জন্য কত কিছুই জানি করতেছে। আরে ভাই, ফ্রিতে আপনার কেউ ওই যে ঘাস আছে না, ঘাসও দিব না, ফ্রিতে আপনারা দিব না, ওটার পিছনে একটা কিন্তু আছে। ওই কিন্তুরা যদি আপনি ধরতে না পারেন তাইলে তো আপনার পরবর্তী সময়টা খারাপ আসতেছে। ওই কিন্তুরা আপনার ধরতেই হতো, ওই কিন্তুরা আপনি ধরতে পারেন না, বিধে হইল কি এই অবস্থা। তারা হইলো ওই যে ঘাসের লোভ দেখায় আর কি, প্রথম হইলো ঘাসের লোভ দেখায় পুরো জমিনটাই আর কি যে পুরো ছাপ্পা করে দেয়। এই হলো কি আমেরিকার পলিসি। যাই হোক, দিন শেষে সবার ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।